প্রিয় বন্ধুরা, এসএমকে ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন। আজ আমরা যাচ্ছি হাঙ্গেরির গুরুত্বপূর্ণ একটি শহরে। পাহাড় পর্বত ঘেরা নদী তীরবর্তী সৌন্দর্যময় একটি শহর, যা হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা। যে শহরের পরে স্লোভাকিয়ার অবস্থান, উত্তর হাঙ্গেরির কাউন্টি শহর এস্টারগাম। প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা হাঙ্গেরির এস্টারগাম শহরের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এস্টারগাম শহরটি দানবে নদীর ডান তীরে স্লোভাকিয়ার সাথে সীমান্ত তৈরি করেছে। শহরটি মূলত পাহাড় পর্বত ঘেরা নদী তীরবর্তী একটি শহর। এই এস্টারগাম শহরটি হাঙ্গেরির রাজা বেলা চতুর্দশ এর সময়, অর্থাৎ দশম শতাব্দী হতে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই এস্টারগাম হাঙ্গেরির রাজধানী ছিল। এস্টারগাম হাঙ্গেরির প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর। প্রত্নতাত্ত্বিক খনন ও ইতিহাস থেকে জানা যায় যে বাহেগি বা ক্যাসেল হিল এবং এর আশেপাশের এলাকা বরফ যুগের শেষের দিকে থেকে বসতি ছিল। এই এস্টারগাম শহরের প্রথম নামধারী মানুষ ছিলেন পশ্চিম ইউরোপের সেন্টাররা, যারা প্রায় 350 খ্রিস্টাব্দের পূর্বে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। রোম সাম্রাজ্য কর্তৃক এই অঞ্চল দখল হওয়ার আগ পর্যন্ত বাহেগিতে একটি সমৃদ্ধ ও সেন্ট্রিক বসতি বিদ্যমান ছিল। এরপর এটি পানোনিয়ার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হয়ে ওঠে, যা সালভিও মানসিও বা সালভিও বা সোলোভা নামে পরিচিত হয়ে ওঠে। সপ্তম শতাব্দীর মধ্যে শহরটিকে স্ট্রেগম বা পরে এর গ্রান বলা হতো। রোম সাম্রাজ্যের পতনের ফলে সৃষ্ট অভিবাসনের সময়কালে এই লোকেরা সেখানে বসতি স্থাপন করা শুরু করে। 500 খ্রিস্টাব্দের দিকে স্লাভিক জনগণ পানোরিয়াম অববাহিকায় অভিবাসিত হয় এবং নবম শতাব্দীতে এই অঞ্চলটি বেশিরভাগই ফ্লাক্সিক্স নিয়ন্ত্রণে ছিল। এই ফ্লাক্সিক্স সম্ভবত গ্রেট মোরাভিয়ার অংশ ছিল। 960 সালে হাঙ্গেরিয়ানদের শাসক রাজপুত্র গেজা এস্টারগামকে তার বাসস্থান হিসেবে বেছে নেন। গেজা এর পুত্র ভাজক, যাকে পরবর্তীতে হাঙ্গেরির সেন্ট স্টিফেন বলা হয়, 969 সাল হতে 975 সালের দিকে ব্রাহেগি বা ক্যাসেল হিল এর রোমান কাস্টামে নির্মিত তার প্রাসাদে জন্মগ্রহণ করেন। 1001 সালের 1 জানুয়ারি তারিখে এস্টারগামে স্টিফেন রাজ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছিল। তখন দেশের একমাত্র টাকশাল এই এস্টারগামই হতে পরিচালিত হতো। তখন ক্যাসেল হিলের পাদদেশে রাজকীয় কর্মচারী, বণিক, কারিগর ও অন্যান্য নিম্নশ্রেণী নাগরিকরা এখানে বসবাস করত এবং শহরের সবচেয়ে ধনী নাগরিকরা, যেমন ফরাসি, স্প্যানিশ, ডাচ, ইতালিয়ানদের নিয়ে একটি টাউন কাউন্সিল গঠিত হয়েছিল, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল। এই এস্টারগাম ছিল হাঙ্গেরির রাজকীয় স্থান, কারণ এখানে সেই সময়ে অন্যান্য দেশের রাজাদের সাথে হাঙ্গেরির রাজার সাক্ষাৎ বা বৈঠক হতো। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে এস্টারগাম ছিল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনের সমৃদ্ধ ও উন্নয়নের কেন্দ্রবিন্দু। এস্টারগাম সে সময় অ্যাপার যুগের রাজধানী ছিল। সেই সময় একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে সময় সেই যুদ্ধে শহরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তারপর বেলা চতুর্দশ আশ্চর্যবিস্ময় প্রাসাদ ও দুর্গ তার বাসস্থান বুদাপেস্টে পরিবর্তন করে এবং বেলা চতুর্দশ এবং তার পরিবারকে এস্টারগাম ফ্রান্সিসকান গির্জায় সমাহিত করা হয়েছিল। তারপর হাউজের পতনের পর শহরটি বিশৃঙ্খল হয়ে পড়ে। 1304 সালে চেক রাজা দ্বিতীয় ওয়েনসেসলাসের বাহিনী দুর্গটি দখল করে নেয়। 1926 সালে মহাকর্ষের অটোমান বিজয়ের পূর্বে সমৃদ্ধ এস্টারগামের পতন শুরু হতে থাকে। মহাকাশের যুদ্ধে এস্টারগামের আশ্চর্য বিষয় মারা যান। এই সময় এস্টারগামকে 6 বার অবরোধ করা হয়েছিল। 1543 সালে অটোমান সুলতান সুলেমান এই দুর্গটিকে আক্রমণ করেন এবং দখল করে নেন। এরপর থেকে দুর্গটি অটোমান সাম্রাজ্যের অধীনে থাকে এবং একটি অটোমান সানজাকে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অটোমানদের শাসনামলে এই এলাকায় দুর্গ নির্মাণের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ করা হয়, তার মধ্যে মসজিদ, মিনার, স্নানঘর সহ উল্লেখযোগ্য কিছু ভবন। এরপর দুর্গটি পুনঃ উদ্ধারের জন্য হাঙ্গেরিয়ানরা বিভিন্নভাবে চেষ্টা চালায় এবং অবরোধ আক্রমণ করে। এরপর হাঙ্গেরিয়ান কিংবদন্তি জানুসের নেতৃত্বে বহুবার এই দুর্গটি পুনরুদ্ধারের চেষ্টা চালায়। 20 শতাব্দীর শুরুতে এস্টারগাম তার সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রশাসনিক রাজধানী হওয়ার কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অপরূপ নান্দনিক, প্রাচীন, ঐতিহ্যবাহী স্থাপনা শৈলীতে ঘেরা একটি প্রাণবন্ত ও পর্যটন শহর। এই শহরে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক আসেন এবং এর শহরের গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন স্থাপনাগুলি
দেখে মুগ্ধ হন। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিমা শেখ মালালা এবং আমার পরিবার আমরা এখানে এসেছি এস্টারগাম শহরে ঘুরতে। এস্টারগাম শহরটি খুবই দর্শনীয় এবং চমৎকার পরিবেশ। বর্তমানে এই শহরের মেয়র আদম হান্নাদি। এই শহরের মোট আয়তন 135 বর্গ কিলোমিটার বা 38.75 বর্গ মাইল। যারা এস্টারগামে ভ্রমণ করতে আসেন তারা হাঙ্গেরিয়ান দ্রৌপদীতার সবচেয়ে বিস্ময়কর নির্মাণ বাসিলিকা, যা পাহাড়ের ঘেরা ঘূর্ণীয়মান দানিউবের নদীর তীরের উপরে এবং নীরবে ভূদৃশ্যকে শাসন করে এমন একটি গির্জা যা শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে এস্টারগামের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে। গির্জাটি হাঙ্গেরির বৃহত্তম গির্জা। 1822 সাল থেকে 1869 সাল পর্যন্ত পাল কোহেনেল, জানুস পাক এবং জোসেফ হিন্ডেল পরিকল্পনায় অনুসারে এই গির্জাটি নির্মিত হয়েছিল। এই দ্রৌপদী গির্জাটির গম্বুজের উচ্চতা 71.5 মিটার, যা 235 ফুট। এতে বিশাল খিলান এবং মাইকেলেঞ্জেলোর গির্গোলতির একটি বিশাল বেদি রয়েছে। একদিকে সেন্ট স্টেফেন চ্যাপেল ও হাঙ্গেরির রাকুজ চ্যাপেল দেখা যায়। দর্শক, আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো, যেখানে অবস্থিত এস্টারগাম ক্যাসেল এবং এস্টারগাম বাসিলিকা। আমরা এখন আছি এস্টারগাম বাসিলিকার পাহাড়ের পিছনের সাইডে, যেখানে পাহাড়ের চূড়ায় উঠতে হেঁটে হেঁটে চূড়ায় উঠতে হবে। তাই আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার দিকে অগ্রসর হচ্ছি। চলুন যাই, আমরা পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাই। পাহাড়ের ঢালু ও সরু পথ ধরে উপরে ওঠা খুবই ক্লান্তিকর ও কষ্টদায়ক, তবু বাসিলিকার বা ক্যাসেল হিল দেখার যে আনন্দ তা পাহাড়ের চূড়া ওঠার ক্লান্ত দূর করে দেবে। আমরা এখন পাহাড়ের পাদদেশে হতে মাঝামাঝি অবস্থান করতেছি, যেখানে অবস্থিত আছে সুন্দর একটি ফুলের বাগান, যা দেখতে খুবই চমৎকার। যেখানে অবস্থিত আছে একটি স্ট্যাচু, যেটির নাম এস্টারগাম ফাউন্ডেশন বা ফাউন্ডেশন অফ দ্য সিটি অফ এস্টারগাম। এটি দেখতে খুবই সুন্দর ও চমৎকার। এটি মূলত এস্টারগামের প্রতিষ্ঠাতা হাঙ্গেরির যুবরাজ গেজা এর স্ট্যাচু বা স্মৃতিস্তম্ভ। এই যুবরাজ গেজাই প্রথম 972 সালে রোমান দুর্গের ভিত্তি স্থাপন করেছিল। এর আগে সম্ভবত এই অঞ্চলটি সেন্ট সহ অন্যান্য গোষ্ঠী দ্বারা অধ্যুষিত ছিল। আমরা ভিতরে প্রবেশ করব এবং রোনালার ভিতরে কি কি আছে তা আমরা স্বচক্ষে পরিদর্শন করব। ভিতরে প্রবেশ করার প্রথমে আমরা যেগুলি দেখতে পেলাম তার মধ্যে অনেকগুলি বেল রয়েছে, যেগুলি জনগণের জন্য প্রদর্শিত হচ্ছে। বেলগুলি অত্যন্ত বড় এবং কাঠ বা ঢালাই লোহার দ্বারা তৈরি। বেলগুলি সারিবদ্ধভাবে সুন্দরভাবে রাখা হয়েছে। এখানে পথ ধরে একটু সামনে এগেলে পাহাড়ের চূড়ার দিকে আপনি দেখতে পারবেন এস্টারগাম ক্যাসেলের রাউন্ডেল বা এস্টারগাম রাউন্ডেল নামে পরিচিত। এটি মূলত সাময়িক দুর্গের পাশে অবস্থিত এবং দুর্গের পশ্চিম উত্তর দেওয়ালের সংযোগ স্থলে পাথর দিয়ে নির্মিত। তুর্কিরা 1543 সালে অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান এই দুর্গ আক্রমণ করে এবং এটি ওই সময় দখল করে নেয়। হলেও তুর্কিরা বৃহৎ দেশের এই রোন্ডাল্লাকে আর্থ বুর্জ বলে ডাকত। এর ভেতরে কামান রাখার ঘর ছিল। 1668 সালে ভোদা পুনরুদ্ধার যুদ্ধে এটি দেওয়াল ভেঙে পড়ে যায় এবং দুর্গের স্থাপিত কামানগুলো চাপা পড়ে যায়। এস্টারগাম ক্যাসেল হিলে প্রবেশের পরে আপনি এখানে পাবেন এস্টারগাম ক্যাসেল হিলের থিয়েটার এবং তার পাশে রয়েছে দ্য রুম অফ সেন্ট স্টেফানোর। তারপরে রয়েছে ক্রিস্টিয়ান রুম, এরপর রয়েছে গার্ড রুম এবং এর অবশিষ্ট বাকি অংশ গ্রেট হল হিসেবে ব্যবহৃত হতো। এস্টারগাম ব্যাসিলিকা, জার্মান ভাষায় এর নাম এস্টারগাম ক্যাথেড্রাল। এটি এস্টারগাম শহরে অবস্থিত এস্টারগাম ও বুদাপেস্টের আর্চডায়োসিসের ক্যাথেড্রাল। দ্রৌপদী এবং প্রাচীন মিশরীয় শৈলীতে নির্মিত একটি বাসিলিকা। এটি একটি রোমান ক্যাথলিক। বর্তমানে এর বিশপ পিটার্স এরদো। গির্জাটির দৈর্ঘ্য 118 মিটার, উচ্চতা 100 মিটার এবং প্রস্থ 49 মিটার। এর মধ্যে দুইটি টাওয়ার রয়েছে যার উচ্চতা 57 মিটার। এটি হাঙ্গেরির বৃহত্তম গির্জা ভবন, যা
সমাধি স্তম্ভ থেকে গম্বুজ পর্যন্ত 100 মিটার উঁচু, যা এটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভবনে পরিণত করেছে এবং আকার আকৃতির দিক থেকে এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম বাসিলিকা। প্রধান ক্যাথেড্রালটি স্টারগাম ক্যাসেলের ভিতরে সেন্ট ইস্তবান স্কোয়ারে অবস্থিত। তবে এই স্থানে যে মূল গির্জাটি ছিল সেটি সেন্ট স্টেফেন ক্যাসেল হিলের মাঝখানে ধন্য ভার্জিন মেরি এবং সেন্ট অ্যাডালবার্টের সম্মানে তৈরি করা হয়েছিল। 1180 সালে আগুনে এটি ধ্বংস হয়ে যায়। বেলার সাহায্যে আশ্চর্য বিশপ জব এটি মেরামত করেছিল। 1543 সালে অটোমানরা ক্যাথেড্রালটি পুরোপুরি ধ্বংস করে দেয়, অবশিষ্ট অংশ মসজিদ হিসেবে ব্যবহার করত। 1594 সালে দুর্গটি পুনঃ উদ্ধারের যুদ্ধের সময় এতে সংগৃহীত গোলাবারুদ বিস্ফোরিত হয় এবং শুধুমাত্র আশ্চর্য বিশপ তামাস বাকুস কর্তৃক 1506 থেকে 1511 সালের মধ্যে নির্মিত আত্মীয় চ্যাপেলটি টিকে থাকে, আর বাকি সকল ভবন ধ্বংস হয়ে যায়। এরপর 1768 সাল থেকে 1770 সালের মধ্যে মারিয়া থেরেসা দুর্গের মাঝখানে সেন্ট স্টেফেনের সম্মানে একটি বারোকে গির্জা তৈরি করে। স্যান্ডর রোডনের বিশাল পরিকল্পনা ছিল শহরের হাঙ্গেরিয়ান জায়ান্ট তৈরি করা এবং আবারও এস্টারগামকে দেশের ধর্মীয় কেন্দ্রে পরিণত করা। তিনি ক্যাসেল হিলে জুড়ে একটি ভবন কমপ্লেক্স ডিজাইন করেছিল, যার একটি মডেল এখনো বাসিলিকার কোষাগারে দেখা যায়। তহবিলের অভাবে কমপ্লেক্সের কেবলমাত্র কিছু অংশের নির্মাণ কাজ শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছিল। ক্যাথেড্রাল ও পুরাতন সেমিনারি ভবন, ডাক গেট এবং আচার্য বিশপের প্রাসাদ। এরপর 1831 সালে মধ্যে বিশাল এবং প্রাচীর মিশরে ধাঁচের ভূগর্ভস্থ মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং বেশিরভাগ পাশের দেওয়ালটি নির্মাণ হয়। 7 বছর পর নির্মাণ ব্যবস্থাপক জানুস প্যাকেসকে হত্যা করা হয়। এরপর রাজপুত্র প্রাইমেট নির্মাণের ব্যবস্থাপনার দায়িত্ব জোসেফ হিন্ডের উপর অর্পণ করে, যিনি পূর্ব সম্মুখভাগের মতো পরিকল্পনাগুলির পরিবর্তন করেন এবং বাসিলিকার চূড়ান্ত রূপের জন্য দায়ী ছিলেন। এবং 1846 সালে গম্বুজের উপরে ক্রসটি স্থাপন করা হয়েছিল। 1848 সালে স্বাধীনতা যুদ্ধের পর নবনিযুক্ত আচার্য বিশপ জানুস স্কিভস্কি অধৈর্য হয়ে মূল গির্জার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য তাগিদ দেন। রেনেসাঁ শৈলীতে বাকুস চ্যাপেল, যা মূল সেন্ট অ্যাডালবার্টের চার্চের অংশ ছিল, 1600 টুকরো করে ভেঙ্গে বাসিলিকার মূল অংশের অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1856 সালে বাসিলিকাটি পবিত্র করা হয়েছিল। এটি সম্পন্ন হওয়ার অনেক আগে 31 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। সম্রাট ফ্রান্স জোসেফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাসিলিকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী 2005 সাল হতে 2009 সাল পর্যন্ত বিভিন্ন ধাপে এই বাসিলিকাটি ও অন্যান্য ভবনগুলির পুনর্নির্মাণ করে এর সৌন্দর্য বৃদ্ধি করে এবং এর মধ্যে আলোকসজ্জা স্থাপন করে এর নান্দনিক গঠনশৈলী স্থাপন করা হয়। ডাক গেট ক্যাসেল হিলের কৃত্রিম ঢালের নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গটিতে মূলত 90 মিটার লম্বা। পুরো সুড়ঙ্গটি খিলানযুক্ত নব্য দ্রৌপদী শৈলীতে নির্মিত। এস্টারগামের আশ্চর্য বিশপ আলেকজান্ডার রুডনের ডাক গেটের নির্মাণ কাজ শুরু করেন। তখনকার সময়ে এই সুড়ঙ্গ পথে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার কারণে এই সুড়ঙ্গ পথটির নাম হয়ে ওঠে ডাক গেট। সুড়ঙ্গ পথটির মূল উদ্দেশ্য ছিল কাননিক ঘরগুলোকে সেমিনারির সাথে সরাসরি সংযুক্ত করা। সেন্ট থমাস এস্টারগাম 1895 সালে এটি একটি স্বাধীন বড় গ্রাম ছিল, যা এস্টারগামের অংশ। এই এলাকাটির নামকরণ করা হয় কান্টারবেরি আচার্য বিশপ টমাস বেরিকের নাম অনুসারে। 2001 সালের পূর্বে এই এলাকায় জনসংখ্যা ছিল 750 জন। এটি একটি মূলত পুরাতন এস্টারগাম শহর। এই এস্টারগাম শহরের উত্তরে অবস্থিত, যেখানে সেন্ট থমাস পর্বতের পাদদেশে একটি উষ্ণ জলের হ্রদ ছিল, যা তাপীয় ঝর্ণা দ্বারা পুষ্ট ছিল। এখানে অ্যান্টিওকের রানী আনা প্রথম একটি স্নানঘর স্থাপন করেছিল। এরপর 1238 সালে রাজা বেলা এটি হসপিটালের দান করেছিল, যারা এর পাশে একটি গির্জা এবং হাসপাতাল নির্মাণ করেছিল। প্রিয় বন্ধুরা, এই পাহাড়ের চূড়ার মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ এই স্বপ্নের সিঁড়ি দিয়ে আপনি যখন এর মাঝামাঝি অবস্থানে হেঁটে উপরের দিকে যাবেন, তখন একটি বিশাল আকৃতির ঘড়ি দেখতে পাবেন, যেটি মূলত সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়িটি মূলত শহরের বসবাসরত সকল মানুষ এই ঘড়ি দেখেই তার দৈনন্দিন কার্যক্রম সেই সময় সম্পাদন করত। এই বিশাল আকৃতির ঘড়িটি 4 মিটার ব্যাসের হেলিওক্রোমিটার, দেশের সবচেয়ে বড় টাইম কিপিং ডিভাইস, এবং এটি ডিজাইনের উপর ভিত্তি করে এবং এর জোসেফ ক্লাউটেজের তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছিল। এই সূর্য ঘড়ির উপর খোদাই করা শিলালিপিগুলিতে লেখা আছে নিহিল এগো সিন সলে, যার অর্থ হচ্ছে
যার অর্থ হচ্ছে সূর্য ছাড়া আমি কিছুই নয়, এবং এর নিচে লেখা আছে নিহিল টু সিনে দিও, অর্থাৎ যার অর্থ ঈশ্বর ছাড়া তুমি কিছুই নও। 1980 সালের আগে সেন্ট থমাস হিলে 333টি অ্যাপার্টমেন্ট ছিল, যার 60% অ্যাডোব দিয়ে তৈরি। সে সময় এখানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, যেখানে কিছু পর্যটন এরিয়া এবং হোটেল নির্মাণ করা হয়েছিল। হ্যাবিস হ্রদ থেকে পানি নিষ্কাশন করা হতো। যখন তুর্কিরা অ্যামস্টারডাম আক্রমণ করে, তখন এই সেন্ট থমাস পাহাড় থেকেই প্রথম তুর্কিরা আক্রমণ করে, কারণ এই পাহাড়টি ক্যাসেল হিল পাহাড়ের সমান উচ্চতায় অবস্থিত ছিল এবং আক্রমণের জন্য একটি ভালো স্থান ছিল। সেন্ট থমাস বেকেটের চ্যাপেল। সেন্ট থমাস বেকেটের রোমান ক্যাথলিক চ্যাপেল। সেন্ট থমাস বেকেটের চ্যাপেলটি মূলত রোমান ক্যাথলিক চ্যাপেল, যেটি অ্যামস্টারডামের সেজেন্ট টমস জেলায় সেজেন্ট টমাস পাহাড়ের চূড়ায় অবস্থিত। মূলত এই চ্যাপেলটি বারোক শৈলীতে কালভারিটি 1781 সালে নির্মিত হয়েছিল, যেখানে যিশুর অভয় আকৃতির কুশবিদ্ধ মৃতদেহ স্মৃতিস্তম্ভ চ্যাপেলের সামনে রাখা হয়েছে। এটি একটি আয়তাকার মেঝে পরিকল্পনা এবং এর আয়তন 41 বর্গমিটার। চ্যাপেলের সামনে ক্যালভারি ভাস্কর্যের দল, যা ভার্জিন মেরি, সেন্ট জন এবং ম্যাগডালিকে চিত্রিত করে 1781 সালে তৈরি করা হয়েছিল। মূর্তিগুলি প্রথমে মূলত ক্যাথেড্রালের কাছে ক্যাসেল হিলে অবস্থিত ছিল, যেখান থেকে 1823 সালে তাদের বর্তমানে এই স্থানে স্থানান্তর করা হয়েছে। 1938 সালে অ্যামস্টারডামে আনা সেন্ট টমাস বেকের ধ্বংসাবশেষ এখানে রাখা হয়েছিল। এই চ্যাপেলটি ভবনটি মূলত একটি স্তম্ভের আকৃতির ত্রিভুজাকার খিলান এবং গ্যাবলের পিছনে অবস্থিত একটি ছোট সম্মুখ টাওয়ারে রয়েছে। অ্যামস্টারডাম দুর্গে খননের অন্যতম কারিগরি পরিচালক ডেসছু ডানবের পরিকল্পনায় এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য একটি সিঁড়ি স্থাপন করে, যেটি সেন্ট স্টিফেন সিঁড়ি নামে পরিচিত। 1838 সালে এর নির্মাণ কাজ শেষ হয়, যেখান থেকে একদিক থেকে নগরের জেলায় প্রবেশ করা যায় সহজে এবং পাহাড়ের চূড়ায়ও সহজে ঘূর্ণয়মানভাবে হেঁটে হেঁটে উপরে উঠা যায় এবং পাহাড়ের চূড়ায় অপূর্ব দৃশ্য, ঘরবাড়ি এবং প্রাকৃতিক দৃশ্যগুলি পরিদর্শন ও অবলোকন করা যায়, যেখান থেকে শহরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অ্যামস্টারডাম সিনাগগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অ্যামস্টারডামের একমাত্র সিনাগগটি তার মূল কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত ভবনের হাউস অব টেকনোলজি পরিচালিত হতো এই সিনাগগটি, কিন্তু 2006 সালে পৌরসভা এটি কিনে নেন এবং বর্তমানে হাউস অব এডুকেশন ভবনটি এখানে পরিচালিত হচ্ছে। এই সিনাগগটির নির্মাণ কাজ শুরু হয় 1888 সালে, এর সমাপ্তি হয় 1888 সালে। এরপর 1960 সালে থেকে 1990 সাল পর্যন্ত এর পুনর্নির্মাণ করা হয়। এই সিনাগগটির ডিজাইন ও পরিকল্পনা করেছেন লিপন্ট বাউমহন। বর্তমানে এর উদ্দেশ্য হচ্ছে সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান ও কেন্দ্রবিন্দু। ডিজি ভারস বা ওয়াটার অংশটির নামকরণ করা হয়েছিল কিস এবং নাগিদোনা, ছোট এবং মহান দানুবিয়ার নদীর তীরে নির্মিত হয়েছিল বলে। দানুবিয়ার নদীর তীরে হেঁটে যাওয়ার সময় এখনো এর দুর্গের দেওয়াল, দুর্গের এবং তুর্কি রোন্ডেলা দেখা যায়। 1543 সালে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের বিজয়ী অবরোধের স্মরণে অটোমান তুর্কির লেখাসহ একটি পাথরের টেবিল দেওয়ালের মধ্যে সরু আঁকাবাঁকা রাস্তাগুলো তুর্কি মসজিদ ও প্রাণের ধ্বংসাবশেষ। ডিজি ভারস এর মনোরম রাস্তার ধারে বারক এবং দ্রৌপদী ভবন দ্বারা বেষ্টিত প্রাইমেট প্যালেসটি অবস্থিত, যার নকশা করেছিল জোসেফ লিপার্ট। লয়োলা প্যারিসের চার্চ সেন্ট ইগনাসিয়াস ওয়াটার চার্চ। 1239 সালে বেলা চতুর্দশ আচার্য বিশপের রবার্ট ক্যাসেলের হিলের পাদদেশে একটি শহর প্রতিষ্ঠার অনুমতি দেয়, যেখানে তার দাসরা বসবাস করত। সে সময় সেখানে এই দাসরা একটি গির্জা নির্মাণ করে তাদের ধর্মীয় প্রার্থনা করার জন্য। এই ওয়াটার টাউনের মধ্যযুগীয় গির্জাগুলোর মধ্যে সেন্ট লাজুলো প্যারিস গির্জাটি তার নামে পরিচিত, যা সম্ভবত শহরটি প্রতিষ্ঠা হওয়ার সময় তৈরি করা হয়েছিল। কিন্তু কথিত আছে 1701 সালে তুর্কিদের বিতাড়িত করার পর তুর্কিদের ব্যবহৃত মসজিদটি পরবর্তীতে গির্জা রূপান্তরিত করা হয়। আবার কারো কারো মতে এটি পূর্বে সেন্ট লাজুলোর প্রাচীন প্যারিস গির্জা ছিল।
জেসুইট অর্ডার 1773 সালে বিলুপ্তির পর এই গির্জাটি ওয়াটার টাউনে প্যারিশ গির্জা নামে নামকরণ হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কয়েকটি বোমার হামলা এই গির্জাটি ভেঙে পড়ে এর আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপর আন্তর্জাতিক ক্যাথলিক দাতব্য প্রতিষ্ঠানের সহায়তা 1957 সালে পুনর্নির্মাণ করা হয়। মূলত বর্তমানে যে গির্জাটি দেখতে পাচ্ছি আমরা, সেটি মূলত তখনকার সময়ের গির্জা। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার পারিপার্শ্বিক আমরা এখন দাঁড়িয়ে আছি এই গির্জাটির সম্মুখভাবে এবং ত্রিভুজ আকৃতির রাস্তার পাশে রানী এলিজাবেথ পার্ক বা গোড্ডোলো। কুইন এলিজাবেথ পার্ক মূলত হাঙ্গেরির গোড্ডোলো শহরের একটি পাবলিক পার্ক। 1898 সালে নভেম্বরে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী রানী এলিজাবেথের সম্মানে এই পার্কটি তৈরি করা হয়েছে, যেখানে রানীর গোড্ডোলো প্রাসাদ ছিল। তার আশেপাশে পার্ক এবং প্রাকৃতিক দৃশ্য ছিল তার প্রিয় গ্রীষ্মকালীন প্রাসাদটির একটি অংশ, যিনি এখানে রাজা ও শিশুদের সঙ্গে আসতেন এবং খেলা করতেন। এলিজাবেথ সাবলীলভাবে হাঙ্গেরিয়ান ভাষা বলতে এবং কথোপকথন করতে পারতেন। হাঙ্গেরির জনগণের প্রতি তার অগাধ সম্মান ও ভালোবাসা ছিল। এই পার্কটির ভিতরে রয়েছে শিশুদের জন্য মনোরম একটি শিশু পার্ক, যেখানে অনেক দোলনা ও শিশুদের জন্য আকর্ষণীয় কিছু রাইডার রয়েছে, যেখানে শিশুরা তার মনের ইচ্ছা মতো এখানে খেলতে পারে এবং মনের আনন্দে ছোটাছুটি করতে পারে এবং একটি সুন্দর সময় কাটাতে পারে। আমি এস এম কামরুজ্জামান ও আমার মেয়ে এই পার্কে এখন খেলা করছে এবং আনন্দ উপভোগ করছে। আমরা খুবই এক্সাইটেড ও আনন্দিত এবং এনজয় করছি। খুবই ভালো লাগার একটি সময় পার করছি পার্কে। এই পার্কটির ভিতরে একটি ছোট প্যানেল বা খাল রয়েছে, যেটি দানবীয় নদীর তীরের সাথে সংযুক্ত হয়েছে। এর আঁকাবাঁকা চমৎকার দৃষ্টিনন্দন এবং শোভামণ্ডিত চারপাশে ফুলের বাগান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি মনোরম ও দৃষ্টিনন্দন করে তুলেছে। এই খালের উপর দিয়ে ব্রিজ বা শাখা রয়েছে, যে শাখাগুলি নান্দনিক ও দৃষ্টিনন্দন কাঠামো দিয়ে তৈরি, যেখানে আপনি আপনার সুন্দর সময় উপভোগ করতে পারেন। এই পার্কে হেঁটে এবং ব্রিজগুলির উপরে আপনি পানোরাম দৃশ্য উপভোগ করতে পারেন এবং ছবি তুলতে পারেন, সময়কে এনজয় আনন্দ করতে পারেন। ক্লান্তির সময় এই পার্কের ভিতরে বসে আরাম করতে পারেন। বসার জন্য আরাম করার জন্য বেশ কয়েকটি স্থানে বেঞ্চ রয়েছে। এছাড়াও এই পার্কের ভিতরে একটি স্নানঘর রয়েছে, যেখানে টিকিট কেটে এই স্নানঘরে প্রবেশ করতে হয় এবং সেখানে আপনার দিনের যে কোনো সময় প্রবেশ করে সেখানে স্নান বা সুইমিং পুলে সাঁতার কেটে আপনাদের সময়কে আরো এনজয় ও আনন্দ উপভোগ করতে পারেন। স্থান পার্কটি মূলত দানবের তীরের অবস্থিত। এক পাশে অ্যামস্টারডাম শহর, অন্য পাশে দানুবে নদীর অংশ তীরবর্তী অঞ্চল হয়। আপনি এখানে এসে দুটি অভয় দৃশ্যকে উপভোগ করতে পারবেন, যেখানে থেকে আপনি দানুবে নদীর স্রোতধারা উপভোগ করতে পারবেন। এছাড়াও অ্যামস্টারডাম শহরের দৃশ্যকে আপনি মনোরম প্রাকৃতিক পরিবেশের সাথে একত্রে উপভোগ করার একটি মনোরম সুযোগ রয়েছে, যেখান থেকে আপনি স্লোভাকিয়ার শহরকে উপভোগ করার সুযোগ রয়েছে। বতিয়ান সেতু। প্রিয় দর্শক, আমরা এখন বতিয়ান সেতুর দিকে যাচ্ছি এবং বতিয়ান সেতুর সৌন্দর্য কাঠামো আমরা পরিদর্শন করব এবং আপনাদের মাঝে এর প্রাকৃতিক দৃশ্যগুলি তুলে ধরব। আসুন আমরা বতিয়ান সেতুর কিছু জানা অজানা তথ্যগুলি আমরা জেনে নিই। বতিয়ান ব্রিজ কিস ডোনা প্রমোনেডের অ্যামস্টারডামে অবস্থিত। এটি প্রিমাস দ্বীপ এবং মারিয়া ভ্যালেরিয়া সেতুকে শহরের কেন্দ্রস্থলের সাথে সংযুক্ত করেছে। বর্তমানে এই যে সুন্দর কাঠামোর স্থাপনার একটি সেতু দেখছেন, এই স্থানে একটি পুরাতন পূর্বে একটি সেতু ছিল। সেই পুরাতন সেতুটি নির্মাণের জন্য অ্যামস্টারডাম কাউন্টি 1895 সালে 12 জানুয়ারি লরেক্স স্ট্রিটের মুখে কিস দানুবের শাখার উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এবং সেতুর রাম্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেতুটির উভয় পাশে একটি তির্যক জালিকাযুক্ত ইস্পাত রেলিং ছিল। এর নির্মাণ ব্যয় ছিল 1,08,000 এবং এটি 24 সেপ্টেম্বর পরিষেবার জন্য চালু করে দেওয়া হয়েছিল। সেতুটি উভয় পাশ দিয়ে যাওয়া আসার দুমুখী একটি রাস্তা ছিল। এই লরেন্সকো ব্রিজটির পরবর্তী নাম পরিবর্তন করে হুর্তি ব্রিজ নামকরণ করা হয়, কিন্তু 1944 সালে 24 ডিসেম্বর জার্মান সৈন্যরা সেতুটি উড়িয়ে দেয় এবং এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর পরবর্তী 1947 সালে 10 টন ভার বহন ক্ষমতা সম্পন্ন একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয় উক্ত স্থানে। বর্তমানে যে সেতুটি দেখছেন তা সম্পূর্ণ একটি কংক্রিট ইস্পাতের তৈরি একটি জ্বলন্ত সেতু, যা মূলত কেন সেতুর আদলে তৈরি করা হয়েছে। পুনর্নির্মিত সেতুটি অবশিষ্ট উপকাঠামো ব্যবহার করা পুরনো সেতুর অক্ষে নির্মিত হয়েছিল। নতুন রিইনফোর্সড কংক্রিট আর্চ ব্রিজটি 1964 সালে পরিষেবার
জন্য খুলে দেওয়া হয়েছিল। এই দানবের নদীটি মূলত দুই দেশের মধ্যবর্তী সীমানা অতিক্রম করছে। দানবের নদীর এক পাশে রয়েছে স্লোভাকিয়া ও অন্য পাশে রয়েছে হাঙ্গেরি। এই সেতুটি মূলত দুই দেশকে সীমান্তকে পৃথক করেছে। এর মধ্যবর্তী স্থান হচ্ছে সীমান্ত রেখা। এই সেতুটির এক প্রান্তে রয়েছে হাঙ্গেরি এবং অন্য প্রান্তে রয়েছে স্লোভাকিয়া। অর্থাৎ সেতুটি উভয় দেশের একটি সংযোগ স্থল এবং সেতুটি উভয় দেশের সীমানার মধ্যে অবস্থিত। এই সেতুটিতে ভ্রমণে আপনি প্রথমে যদি ভ্রমণে আসেন, প্রথমে দেখতে পাবেন কংক্রিটের উপরের অংশে লেখা আছে এক পাশে হাঙ্গেরির অ্যামস্টারডাম শহরের নাম এবং অপর পাশে কিছু দূর অতিক্রম করলে আপনি অন্য প্রান্তে দেখতে পারবেন যে স্লোভাকিয়ার নাম লেখা রয়েছে, যা সেতুটিকে একটি আলাদা বৈশিষ্ট্য ও মর্যাদা গুরুত্বের বহন করে আসছে। মূলত এই সেতুটি উভয় দেশের একটি যৌথ সেতু।